সংজ্ঞার নিয়মাবলী এবং নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি। সাধারণত যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে পদের অপরিহার্য অর্থ প্রকাশ করা হয়। এই জন্য সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। এই নিয়মগুলোই সংজ্ঞার নিয়মাবলী নামে পরিচিত। প্রথম নিয়মটি হলো, যে পদের সংজ্ঞা দেয়া হবে সে পদের পূর্ণ জাতর্থের উল্লেখ করতে হবে। পূর্ণ জাতর্থের কম বা বেশি উল্লেখ করা যাবে না। অর্থাৎ সংজ্ঞা সীমাবদ্ধ থাকবে আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণের মধ্যে। যেমন মানুষ পদটির যদি আমরা সংজ্ঞায়িত করি, তাহলে এভাবে সংজ্ঞায়িত করতে হবে: মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখানে জীব হলো আসন্নতম জাতি আর বুদ্ধিবৃত্তি হলো তার বিভেদক লক্ষণ। দ্বিতীয় নিয়ম, যে পদের সংজ্ঞা দেওয়া হবে বা যে পদটিকে আমরা সংজ্ঞা দেওয়ার জন্য সিলেক্ট করব, সেই সংজ্ঞাটি পদ অপেক্ষা সহজ হতে হবে। সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। যে পদের সংজ্ঞা দিব, সংজ্ঞা সেই পদ অপেক্ষা স্পষ্ট হতে হবে। সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। রূপক মানে হলো তুলনা করা। যেমন উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উট কি মরুভূমির জাহাজ? মোটে উট মরুভূমির জাহাজ না। উট হলো একটি প্রাণী আর জাহাজ হলো মানুষের তৈরি একটি বাহন। কিন্তু উটকে রূপক অর্থে মরুভূমির জাহাজ বলা হয়, কারণ উট মরুভূমিতে জাহাজ হিসেবে বা জাহাজের মতোই কাজ করে। এটা হলো রূপক। এই রূপক ভাষা যৌক্তিক সংজ্ঞায় ব্যবহার করা যাবে না। এরপর আসো দুর্বোধ্য। আমি যদি বলি সবিতাতপ, এই শব্দটি নিশ্চয়ই তোমাদের কাছে খুব দুর্বোধ্য মনে হচ্ছে। এই ধরনের কোনো দুর্বোধ্য শব্দ যৌক্তিক সংজ্ঞায় ব্যবহার করা যাবে না। তৃতীয় নিয়ম, কোনো পদের যৌক্তিক সংজ্ঞা দিতে গেলে সেই পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। যেমন পাখিকে যদি আমরা যৌক্তিকভাবে সংজ্ঞায়িত করতে গিয়ে বলি পাখি হয় বিহঙ্গ, তাহলে এটি যৌক্তিক সংজ্ঞার আওতায় পড়বে না, কারণ পাখির সমার্থক শব্দ হলো বিহঙ্গ। চতুর্থ নিয়ম, কোনো পদের সংজ্ঞা ইতিবাচক করা সম্ভব হলে সেটিকে নেতিবাচক করা যাবে না। অর্থাৎ হ্যাঁ বাচক করা সম্ভব হলে সেটিকে না বাচক করা যাবে না। যেমন যুদ্ধ কি, এর সংজ্ঞায় তুমি যদি বলো যুদ্ধ হলো শান্তির অনুপস্থিতি, তাহলে এটি যৌক্তিক সংজ্ঞা হিসেবে গ্রহণযোগ্য হবে না। পঞ্চম নিয়ম, সংজ্ঞেয় ও সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ পরস্পর সমান হতে হবে, কম বা বেশি হতে পারবে না। অর্থাৎ সংজ্ঞায় সংজ্ঞেয় এবং সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ মানে পরিমাণ সমান হতে হবে। সংজ্ঞেয় মানে হলো যে পদের সংজ্ঞা দেওয়া হবে তাকে বলা হয় সংজ্ঞেয় পদ, আর কোনো পদের সংজ্ঞায় যা ব্যক্ত করা হয় তাকে বলা হয় সংজ্ঞার্থ পদ। এ দুটোরই পরিমাণ সমান সমান হতে হবে। যেমন 4 2 + 2 যেরকম সমান, এটাও ঠিক তেমনি সমান হতে হবে। এই হলো সংজ্ঞার 5টি নিয়ম। এই নিয়মগুলোকে আমরা আর একবার দেখে নেই। প্রথম হলো, যে পদের সংজ্ঞা দেওয়া হবে সে পদের পূর্ণ জাতর্থের উল্লেখ করতে হবে, কমও নয় বেশিও নয়। দ্বিতীয় নিয়ম, যে পদের সংজ্ঞা দেওয়া হবে সংজ্ঞাটি সেই পদ অপেক্ষা সুস্পষ্ট হতে হবে। সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য শব্দ বা ভাষা ব্যবহার করা যাবে না। তৃতীয় নিয়ম,
কোনো পদের সংজ্ঞায় সেই পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। চতুর্থ নিয়ম, কোনো পদের সংজ্ঞা হাবাচক বা ইতিবাচক করা সম্ভব হলে সেটিকে নাবাচক বা নেতিবাচক করা যাবে না। পঞ্চম নিয়ম, সংজ্ঞায় সংজ্ঞেয় ও সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ পরস্পর সমান হতে হবে, কম বা বেশি হতে পারবে না। এই গেল আমাদের 5টি নিয়ম। এখন এই নিয়মগুলো লঙ্ঘন করলে আমরা কি সমস্যায় পড়তে পারি সেটা নিয়ে আমি এখন আলোচনা করব। সংজ্ঞার প্রথম নিয়ম হলো সংজ্ঞায় পূর্ণ জাতর্থের উল্লেখ করতে হবে, কমও নয় বেশিও নয়। এই নিয়ম লঙ্ঘন করলে 4 ধরনের অনুপপত্তির সম্মুখীন হব আমরা। প্রথম হলো বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি। কোনো সংজ্ঞা দিতে গিয়ে যদি আমরা পদটির জাতর্থ ছাড়া অতিরিক্ত কোনো উপলক্ষণের উল্লেখ করি তাহলে সংজ্ঞাটি বাহুল্য সংজ্ঞা দোষে দুষ্ট হবে। উপলক্ষণ কি নিশ্চয় তোমাদের মনে আছে, যদি মনে না থাকে আমি আরেকবার বলে নেই। যে গুণ বা গুণাবলী জাতির জাতর্থ থেকে নিঃসৃত হয় তাকে বলা হয় উপলক্ষণ। যেমন মানুষের বিভেদক লক্ষণ বা মানুষের গুণাবলীর একটি হলো এই বুদ্ধিবৃত্তি। এই বুদ্ধিবৃত্তি থেকে এসেছে তর্ক করার ক্ষমতা। এখন তুমি যদি বলো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব যার তর্ক করার ক্ষমতা আছে, এই তর্ক করার ক্ষমতা শব্দটি তুমি বাহুল্য হিসাবে উল্লেখ করেছ বিধায় এটি আর যৌক্তিক সংজ্ঞা হিসাবে পরিগণিত হবে না। এটি তখন হয়ে যাবে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি। তেমনি তুমি যদি বলো মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন ক্ষুধা বিশিষ্ট জীব, এই ক্ষুধা বিশিষ্ট শব্দটিও মানুষের উপলক্ষণ বিধায় এটি তখন হবে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি। প্রথম নিয়ম লঙ্ঘন করলে দ্বিতীয় ধরনের যে অনুপপত্তি হবে সেটা হলো আপতিক বা অবান্তর সংজ্ঞাজনিত অনুপপত্তি। কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে যদি জাতর্থের অতিরিক্ত গুণের উল্লেখ করা হয় এবং সে অতিরিক্ত গুণটি যদি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় তাহলে সেটি হবে আপতিক বা অবান্তর লক্ষণ সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন দ্বিপদী জীব। এখানে দ্বিপদী শব্দটা মানে হলো 2 পা বিশিষ্ট। এই দ্বিপদী শব্দটা আমরা অতিরিক্ত হিসেবে ব্যবহার করেছি এবং এই দ্বিপদী শব্দটা হলো মানুষের একটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, অর্থাৎ 2 পা সব মানুষেরই আছে। এই অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণটি জাতার্থের অতিরিক্ত গুণ। এটি উল্লেখ করার ফলে আমাদের এখানে যে অনুপপত্তি হয়েছে সেটা হলো আপতিক বা অবান্তর সংজ্ঞাজনিত অনুপপত্তি। আবার আমি যদি বলি মানুষ হয় জন্মদিন সম্পন্ন বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, মানুষ হয় জন্মদিন বিশিষ্ট বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, তাহলে এখানে আমি অতিরিক্ত হিসাবে ব্যবহার করেছি জন্মদিন। এটিও মানুষের একটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এটি ব্যবহার করায় আমার এই সংজ্ঞাটি অনুপপত্তি হয়েছে এবং এই অনুপপত্তির নাম হলো আপতিক বা অবান্তর সংজ্ঞাজনিত অনুপপত্তি। প্রথম নিয়ম লঙ্ঘন করলে তৃতীয় যে ভুলটি হতে পারে সেটি হলো অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কখন হবে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি? সংজ্ঞাপদে পুরো জাতার্থের উল্লেখ সত্ত্বেও অতিরিক্ত কোনো বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ উল্লেখ করলে সেটি হবে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন যদি বলি মানুষ হয় সভ্য বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব,
এখানে এই যে অতিরিক্ত সভ্য শব্দটি আমরা ব্যবহার করেছি, এই সভ্য শব্দটি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ কিছু মানুষ সভ্য, কিছু অসভ্য, কিন্তু মানুষ হয় সভ্য বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বলায় অসভ্য মানুষেরা বাদ পড়ে যাওয়ায় সংজ্ঞাটি হয়েছে অব্যাপক। সুতরাং এখানে আমাদের যে অনুপপত্তি হয়েছে তার নাম অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করলে চতুর্থ বা সর্বশেষ যে ভুলটি হতে পারে সেটি হলো অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যদি কোনো পদের সংজ্ঞায় আংশিক জাতর্থ উপস্থাপন করা হয় বা উল্লেখ করা হয় তাহলে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন মানুষ হয় জীব, আমরা যদি মানুষকে এভাবে সংজ্ঞায়িত করি তাহলে এখানে মানুষের একটি গুণ বাদ পড়ে গেছে। সেটি হলো কি? সংজ্ঞায় আমাদের দুটো গুণের উল্লেখ করতে হয়, একটি হলো আসন্নতম জাতি, অন্যটি হলো বিভেদক লক্ষণ। এখানে আমরা বিভেদক লক্ষণটি বাদ দিয়ে দিয়েছি, শুধু আসন্নতম জাতির উল্লেখ করেছি বিধায় এখানে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়েছে এবং এটি অতি ব্যাপক হয়ে গেছে। কারণ এক্ষেত্রে দেখা গেল যে যত প্রাণী আছে সবই তখন মানুষ হিসেবে পরিগণিত হয়ে গেছে। এই জন্য এই সংজ্ঞাটি হয়েছে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। সুতরাং প্রথম নিয়ম লঙ্ঘন করার ফলে আমরা 4 ধরনের অনুপপত্তি পেয়েছি। এক হলো উপলক্ষণের উল্লেখ করলে হবে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ উল্লেখ করলে হবে আপতিক বা অবান্তর লক্ষণ সংজ্ঞাজনিত অনুপপত্তি। 3 নম্বর হলো বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ উল্লেখ করলে সেটা হবে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। চতুর্থত আংশিক জাতার্থের উল্লেখ করলে সেটা হবে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। সংজ্ঞার দ্বিতীয় নিয়ম এবং নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি। সংজ্ঞার দ্বিতীয় নিয়মে বলা হয়েছে কোনো পদের সংজ্ঞাকে সে পদ অপেক্ষা সহজভাবে উপস্থাপন করতে হবে এবং কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। সংজ্ঞায় এই নিয়মটি লঙ্ঘন করলে 2 ধরনের অনুপপত্তি ঘটে। প্রথম হলো রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে যদি সহজ ও সুস্পষ্ট ভাষার পরিবর্তে রূপক ভাষা ব্যবহার করা হয় তাহলে সেটি হবে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন মেয়েটি হয় চাঁদের মতো সুন্দরী, এখানে আমরা মেয়েটিকে চাঁদের সঙ্গে তুলনা করেছি, কিন্তু এটি হলো রূপক। এই ধরনের রূপক সংজ্ঞা যৌক্তিক সংজ্ঞা হিসেবে গ্রহণযোগ্য নয়। জীবন হয় একটি রঙ্গমঞ্চ, এটিও একটি তুলনা বোঝানো হয়েছে, সুতরাং এটিও যৌক্তিক সংজ্ঞা হিসেবে গ্রহণযোগ্য নয়, এটি রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। দ্বিতীয় যে ভুলটি হতে পারে সেটি হলো দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। সংজ্ঞার পদটিকে সহজ করার পরিবর্তে সংজ্ঞায় যদি আমরা কোনো দুর্বোধ্য ভাষা ব্যবহার করি তাহলে সেটি হবে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। বৃক্ষের সংজ্ঞায় যদি বলা হয় বৃক্ষ হলো সবিতাতপ নিরোধক পাদপ, অথবা সঙ্গীতের সংজ্ঞায় যদি বলা হয় সঙ্গীত হলো দুর্মূল্য কোলাহল, তাহলে দুটি কি হবে? দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। কারণ এখানে আমরা সংজ্ঞার নিয়ম না মেনে দুর্বোধ্য বা কঠিন শব্দ দিয়ে আমরা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি, যা যৌক্তিক সংজ্ঞা হিসেবে গ্রহণযোগ্য হবে না। সংজ্ঞার তৃতীয় নিয়মে বলা হয়েছে সংজ্ঞায় কোনো পদের সংজ্ঞায়
সঙ্গেয় পদের সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। অর্থাৎ আমরা যে পদের সংজ্ঞা দিব সেই পদের আসন্নতম জাতি বা বিভেদক লক্ষণ উল্লেখ না করে যদি সমার্থক শব্দ দিয়ে সেটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করি, তাহলে সেটি যৌক্তিক সংজ্ঞা হিসেবে গ্রহণযোগ্য হবে না। সেটি তখন হবে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন পাখির সংজ্ঞায় তুমি যদি বলো পাখি হয় বিহঙ্গ, তাহলে এটি হবে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কারণ আমরা জানি যে পাখি যা বিহঙ্গ তাই, এই দুটি শব্দ একই অর্থ বহন করে, শব্দ দুটি হলো অর্থ এক। আবার আমরা যদি বলি ফুল হয় পুষ্প, তাহলে এটি যৌক্তিক সংজ্ঞা হবে না, এটি হবে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কারণ ফুল এবং পুষ্প দুটির অর্থ হলো এক। অর্থাৎ এই দুটো সংজ্ঞা আমরা সমার্থক শব্দ ব্যবহার করেছি বিধায় এটি আর যৌক্তিক সংজ্ঞা হবে না, এটি হবে রূপক সংজ্ঞাজনিত এটি হবে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কি হবে? চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। চক্রক মানে কি? চক্র, অর্থাৎ একটার ভিতরে একটা গোল, একটা চক্রের ভিতর ঘোরাফেরা করছে, অর্থাৎ অর্থটা যে শব্দটা যায় ওই আমরা যেটা সংজ্ঞা দিয়েছি তারও অর্থ ঠিক তাই। কাজে এখানে আমাদের এটি সংজ্ঞা না হয়ে এটি কি হয়েছে? চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। চতুর্থ নিয়ম, যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম হলো কোনো পদের সংজ্ঞায় সদর্থক বা ইতিবাচক ভাষা ব্যবহার করতে হবে, নেতিবাচক ভাষা ব্যবহার করা যাবে না। এই নিয়ম যদি লঙ্ঘন করো তাহলে সেটি হবে নৈরর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন চাঁদের সংজ্ঞায় যদি আমরা বলি চাঁদ নয় গ্রহ, অথবা যুদ্ধের সংজ্ঞায় যদি আমরা বলি যুদ্ধ হলো শান্তির অনুপস্থিতি, এখানে কিন্তু আমরা হাবাচক না বলে আমরা নাবাচক সংজ্ঞা দিয়েছি, যেটি যৌক্তিক সংজ্ঞা হিসেবে গ্রহণযোগ্য নয় বিধায় পূর্বে উল্লিখিত দুটি সংজ্ঞাই নৈরর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অথবা যদি বলি আলো হচ্ছে অন্ধকারের বিপরীত, এটিও নৈরর্থক সংজ্ঞা। বেদনা হয় আনন্দের অভাব, এটিও নৈরর্থক সংজ্ঞা। এগুলি কোনোটি আমাদের যৌক্তিক সংজ্ঞা হিসেবে গ্রহণযোগ্য হবে না। যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়মে বলা হয়েছে সংজ্ঞেয় পদ ও সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ পরস্পর সমান হতে হবে। যদি আমরা এই নিয়ম লঙ্ঘন করি তাহলে দুই রকম অনুপপত্তির সম্মুখীন হব আমরা। প্রথম হলো অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদের পূর্ণ জাতর্থের উল্লেখ না করে আংশিক জাতর্থ উল্লেখ করলে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন মানুষ পদের সংজ্ঞায় যদি আমরা বলি মানুষ হয় প্রাণী, এখানে লক্ষ্য করো মানুষ পদের ব্যক্তার্থ হলো সকল মানুষ, আর প্রাণী পদের ব্যক্তার্থ হলো মানুষ প্লাস অন্যান্য সব প্রাণী। তাই মানুষকে প্রাণী হিসেবে অভিহিত করায় অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। কারণ মানুষের সংজ্ঞা বা মানুষের পরিমাণ এবং মানুষ প্লাস অন্যান্য প্রাণীর পরিমাণ, মানুষের পরিমাণের চাইতে মানুষ প্লাস অন্যান্য প্রাণীর পরিমাণ অনেক অনেক বেশি হবে। সেই জন্য যদি মানুষ হয় প্রাণী এভাবে সংজ্ঞায়িত করি তাহলে সেটি হবে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। পঞ্চম নিয়ম লঙ্ঘন করলে দ্বিতীয় যে অনুপপত্তি হবে সেটি হলো অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কখন হবে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি? কোনো পদের সংজ্ঞায় জ্ঞাতার্থের অতিরিক্ত গুণ উল্লেখ করা হলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য জীব,
এখানে মানুষ পরিমাণ এবং তাকে যে সংজ্ঞা দেওয়া হয়েছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্যজীব, দুটির পরিমাণ কিন্তু সমান হয়নি। কারণ আমরা জানি যে মানুষ মানে হলো সকল মানুষ, আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্যজীব বললে এখানে অসভ্যজীবেরা বাদ পড়ে গেছে, বিধায় এটি হবে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। প্রথম নিয়ম লঙ্ঘন করলে তৃতীয় যে ভুলটি হতে পারে সেটি হলো অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কখন হবে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি? সংজ্ঞাপদে পুরো জাতার্থের উল্লেখ সত্ত্বেও অতিরিক্ত কোনো বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ উল্লেখ করলে সেটি হবে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন যদি বলি মানুষ হয় সভ্য বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এখানে এই যে অতিরিক্ত সভ্য শব্দটি আমরা ব্যবহার করেছি, এই সভ্য শব্দটি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কারণ কিছু মানুষ সভ্য, কিছু অসভ্য, কিন্তু মানুষ হয় সভ্য বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বলায় অসভ্য মানুষেরা বাদ পড়ে যাওয়ায় সংজ্ঞাটি হয়েছে অব্যাপক। সুতরাং এখানে আমাদের যে অনুপপত্তি হয়েছে তার নাম অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করলে চতুর্থ বা সর্বশেষ যে ভুলটি হতে পারে সেটি হলো অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যদি কোনো পদের সংজ্ঞায় আংশিক জাতর্থ উপস্থাপন করা হয় বা উল্লেখ করা হয় তাহলে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন মানুষ হয় জীব, আমরা যদি মানুষকে এভাবে সংজ্ঞায়িত করি তাহলে এখানে মানুষের একটি গুণ বাদ পড়ে গেছে, সেটি হলো কি? সংজ্ঞায় আমাদের দুটো গুণের উল্লেখ করতে হয়, একটি হলো আসন্নতম জাতি, অন্যটি হলো বিভেদক লক্ষণ। এখানে আমরা বিভেদক লক্ষণটি বাদ দিয়ে দিয়েছি, শুধু আসন্নতম জাতির উল্লেখ করেছি বিধায় এখানে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়েছে এবং এটি অতি ব্যাপক হয়ে গেছে। কারণ এক্ষেত্রে দেখা গেল যে যত প্রাণী আছে সবই তখন মানুষ হিসেবে পরিগণিত হয়ে গেছে, এই জন্য এই সংজ্ঞাটি হয়েছে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। সুতরাং প্রথম নিয়ম লঙ্ঘন করার ফলে আমরা 4 ধরনের অনুপপত্তি পেয়েছি। এক হলো উপলক্ষণের উল্লেখ করলে হবে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ উল্লেখ করলে হবে আপতিক বা অবান্তর লক্ষণ সংজ্ঞাজনিত অনুপপত্তি। 3 নম্বর হলো বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ উল্লেখ করলে সেটা হবে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। চতুর্থত আংশিক জাতার্থের উল্লেখ করলে সেটা হবে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। সংজ্ঞার দ্বিতীয় নিয়ম এবং নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি। সংজ্ঞার দ্বিতীয় নিয়মে বলা হয়েছে কোনো পদের সংজ্ঞাকে সে পদ অপেক্ষা সহজভাবে উপস্থাপন করতে হবে এবং কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। সংজ্ঞায় এই নিয়মটি লঙ্ঘন করলে 2 ধরনের অনুপপত্তি ঘটে। প্রথম হলো রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে যদি সহজ ও সুস্পষ্ট ভাষার পরিবর্তে রূপক ভাষা ব্যবহার করা হয় তাহলে সেটি হবে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন মেয়েটি হয় চাঁদের মতো সুন্দরী, এখানে আমরা মেয়েটিকে চাঁদের সঙ্গে তুলনা করেছি, কিন্তু এটি হলো রূপক। এই ধরনের রূপক সংজ্ঞা যৌক্তিক সংজ্ঞা হিসেবে গ্রহণযোগ্য নয়। জীবন হয় একটি রঙ্গমঞ্চ, এটিও একটি তুলনা বোঝানো হয়েছে, সুতরাং এটিও যৌক্তিক সংজ্ঞা হিসেবে গ্রহণযোগ্য নয়, এটি রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। দ্বিতীয় যে ভুলটি হতে পারে
সেটি হলো দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। সংজ্ঞার পদটিকে সহজ করার পরিবর্তে সংজ্ঞায় যদি আমরা কোনো দুর্বোধ্য ভাষা ব্যবহার করি তাহলে সেটি হবে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। বৃক্ষের সংজ্ঞায় যদি বলা হয় বৃক্ষ হলো সবিতাতপ নিরোধক পাদপ, অথবা সঙ্গীতের সংজ্ঞায় যদি বলা হয় সঙ্গীত হলো দুর্মূল্য কোলাহল, তাহলে দুটি কি হবে? দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। কারণ এখানে আমরা সংজ্ঞার নিয়ম না মেনে দুর্বোধ্য বা কঠিন শব্দ দিয়ে আমরা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছি, যা যৌক্তিক সংজ্ঞা হিসেবে গ্রহণযোগ্য হবে না। সংজ্ঞার তৃতীয় নিয়মে বলা হয়েছে সংজ্ঞায় কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদের সমার্থক শব্দ ব্যবহার করা যাবে না। অর্থাৎ আমরা যে পদের সংজ্ঞা দিব সেই পদের আসন্নতম জাতি বা বিভেদক লক্ষণ উল্লেখ না করে যদি সমার্থক শব্দ দিয়ে সেটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করি তাহলে সেটি যৌক্তিক সংজ্ঞা হিসেবে গ্রহণযোগ্য হবে না। সেটি তখন হবে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন পাখির সংজ্ঞায় তুমি যদি বলো পাখি হয় বিহঙ্গ, তাহলে এটি হবে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কারণ আমরা জানি যে পাখি যা বিহঙ্গ তাই, এই দুটি শব্দ একই অর্থ বহন করে, শব্দ দুটি হলো অর্থ এক। আবার আমরা যদি বলি ফুল হয় পুষ্প, তাহলে এটি যৌক্তিক সংজ্ঞা হবে না, এটি হবে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কারণ ফুল এবং পুষ্প দুটির অর্থ হলো এক, অর্থাৎ এই দুটো সঙ্গে আমরা সমার্থক শব্দ ব্যবহার করেছি বিধায় এটি আর যৌক্তিক সংজ্ঞা হবে না, এটি হবে রূপক সংজ্ঞাজনিত এটি হবে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কি হবে? চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। চক্রক মানে কি? চক্র, অর্থাৎ একটার ভিতরে একটা গোল, একটা চক্রের ভিতর ঘোরাফেরা করছে, অর্থাৎ অর্থটা যে শব্দটা যায় ওই আমরা যেটা সংজ্ঞা দিয়েছি তারও অর্থ ঠিক তাই। কাজে এখানে আমাদের এটি সংজ্ঞা না হয়ে এটি কি হয়েছে? চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। চতুর্থ নিয়ম, যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম হলো কোনো পদের সংজ্ঞায় সদর্থক বা ইতিবাচক ভাষা ব্যবহার করতে হবে, নেতিবাচক ভাষা ব্যবহার করা যাবে না। এই নিয়ম যদি লঙ্ঘন করো তাহলে সেটি হবে নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন চাঁদের সংজ্ঞায় যদি আমরা বলি চাঁদ নয় গ্রহ, অথবা যুদ্ধের সংজ্ঞায় যদি আমরা বলি যুদ্ধ হলো শান্তির অনুপস্থিতি, এখানে কিন্তু আমরা হাবাচক না বলে আমরা নাবাচক সংজ্ঞা দিয়েছি, যেটি যৌক্তিক সংজ্ঞা হিসেবে গ্রহণযোগ্য নয় বিধায় পূর্বে উল্লিখিত দুটি সংজ্ঞাই নয়ার্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অথবা যদি বলি আলো হচ্ছে অন্ধকারের বিপরীত, এটিও নয়ার্থক সংজ্ঞা। বেদনা হয় আনন্দের অভাব, এটিও নয়ার্থক সংজ্ঞা। এগুলি কোনোটি আমাদের যৌক্তিক সংজ্ঞা হিসেবে গ্রহণযোগ্য হবে না। যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়মে বলা হয়েছে সংজ্ঞেয় পদ ও সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ পরস্পর সমান হতে হবে। যদি আমরা এই নিয়ম লঙ্ঘন করি তাহলে দুরকম অনুপপত্তির সম্মুখীন হব আমরা। প্রথম হলো অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদের পূর্ণ জাতর্থের উল্লেখ না করে আংশিক জাতর্থ উল্লেখ করলে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন মানুষ পদের সংজ্ঞায় যদি আমরা বলি মানুষ হয় প্রাণী, এখানে লক্ষ্য করো মানুষ পদের ব্যক্তার্থ হলো সকল মানুষ, আর প্রাণী পদের ব্যক্তার্থ হলো মানুষ প্লাস অন্যান্য সব প্রাণী।
তাই মানুষকে প্রাণী হিসেবে অভিহিত করায় অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। কারণ মানুষের সংজ্ঞা বা মানুষের পরিমাণ এবং মানুষ প্লাস অন্যান্য প্রাণীর পরিমাণ, মানুষের পরিমাণের চাইতে মানুষ প্লাস অন্যান্য প্রাণীর পরিমাণ অনেক অনেক বেশি হবে। সেই জন্য যদি মানুষ হয় প্রাণী এভাবে সংজ্ঞায়িত করি, তাহলে সেটি হবে অতি ব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। পঞ্চম নিয়ম লঙ্ঘন করলে দ্বিতীয় যে অনুপপত্তি হবে সেটি হলো অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। কখন হবে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি? কোনো পদের সংজ্ঞায় জ্ঞাতার্থের অতিরিক্ত গুণ উল্লেখ করা হলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য জীব। এখানে মানুষ পরিমাণ এবং তাকে যে সংজ্ঞা দেওয়া হয়েছে বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য জীব, দুটির পরিমাণ কিন্তু সমান হয়নি। কারণ আমরা জানি যে মানুষ মানে হলো সকল মানুষ, আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য জীব বললে এখানে অসভ্য জীবেরা বাদ পড়ে গেছে, বিধায় এটি হবে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি।